আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি কাঠিগড়ার নবনির্বাচিত বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশের বাড়িতে, এবং আপনারা জানেন যে তিনি এবার বিপুল ভোটে জয়ী হয়েছেন, রেকর্ড ভোটে। বিজেপি কাঠিগড়া আসনে এই ভোটে কোনোদিন জেতেনি, এবং যে মন্ত্রিত্বের চর্চায় তার নামটা আসছে নানাভাবে, এবং মুখ্যমন্ত্রী একটা ইঙ্গিত দিয়েছিলেন। তো আমরা এই সমস্ত কিছু বিষয় নিয়ে তার কাছে হাজির হচ্ছি। তো প্রথমে আপনাকে একটা প্রশ্ন করছি যে এই যে কাঠিগড়াতে আপনি একটি বিশাল ব্যবধানে জিতলেন, এর মূল কারণটা কি? একটা থিঙ্কিং নিয়ে, এটা চিন্তাধারা নিয়ে এগোতে হবে যে না, আমি যখন আমাকে দায়িত্ব দেওয়া হলো, প্রথম দিন থেকেই মানুষের ব্যথা যন্ত্রণা কী জিনিসের উপর মনোনিবেশ করলে এই অঞ্চলের মানুষ উপকৃত হবে। প্রথম ধরুন, আমার কাছে 20 জন মানুষ, 20 জন থেকে 40 জন, 40 জন থেকে 80 জন, 80 জন থেকে 100 জন, 100 জন থেকে 200 জন, 200 জন থেকে 2000, 2000 থেকে আস্তে আস্তে ফুলফিল করতে কিছুটা সক্ষম হয়েছি। মুখ্যমন্ত্রীর বিশেষ আশীর্বাদ, মুখ্যমন্ত্রীর সহযোগিতায় আজকে অনেকগুলো কাজ করা সম্ভব হয়েছে, এবং সেই প্রত্যেকটা দিক বা আপনি যে ফিল্ডেই যান না কেন, আপনার মানুষের উপর, মানুষ আপনার উপর বিশ্বাস করতে হবে। আপনি সাকসেস হতে হয় যদি মানুষের বিশ্বাস অর্জন করতে হবে। মানুষের বিশ্বাস অর্জন করেছি, এবং আজকের দিনে আপনি দেখতে পারবেন যে মানুষের স্বতঃস্ফূর্ততা, সেটাই বলছি যে ঠাকুর যাকে আমাকে শক্তি দেয়, যে মানুষের যে চাওয়া পাওয়া, মানুষের যে প্রত্যাশা, এগুলো যদি পূরণ করতে পারি। দর্শকরা, তিনি বলছেন যে তিনি মানুষের আস্থা অর্জন করেছেন, আস্থা অর্জন করার ফলে তিনি এই যে সাফল্যটা পেয়েছেন। আচ্ছা, একটা চর্চা চলছে যে আপনার মন্ত্রিত্ব নিয়ে, যে আপনি পরপর 4 বার বিধায়ক হয়েছেন। তো পরপর 4 বার বিধায়ক হওয়ার যে ফলে আপনার একটা মন্ত্রিত্বের জোরদার দাবি উঠেছে, এবং নির্বাচনে ভোটের আগে 2 দিন আগে যখন এসেছিলেন, মুখ্যমন্ত্রী এসেছিলেন কৌশিক রায়ের বাড়িতে, সেখান থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেছেন যে কমলাক্ষ ভালো কাজ করেছে, কাঠিগড়ার নাম বিধানসভাতে বারবার উচ্চারণ করেছে। তো কমলাক্ষ এখন জিতে মন্ত্রিত্বের জন্য হাল্লা করবে। এটা কি একটা ইঙ্গিত যে আপনি মন্ত্রিত্ব পেতে পারেন? দেখুন, আমাদের কনসেপ্টটা কি হয় যে কাঠিগড়ার অমুক সমষ্টির মন্ত্রী, সমষ্টিকেন্দ্রিক মন্ত্রী হয়তো লাভ নেই। মন্ত্রী তো আসামের মন্ত্রী হতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে গিয়ে যে 4 বারের বিধায়ক ধরুন, আর 5 বারের বিধায়ক ধরুন, 8 বারের বিধায়ক ধরুন, আর 1 বারের বিধায়ক ধরুন, মন্ত্রিত্ব পেতে গেলে যোগ্যতা একটা, সেটা মুখ্যমন্ত্রী নিশ্চয়ই সেটার উপর সার্ভে করবেন। কাস্ট কমিউনিটি, আমাদের বিভিন্ন কাস্ট কমিউনিটি, বিভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষ আমাদের আমরা থাকি, সব মিলিয়ে নিশ্চয়ই উনি একটা সিদ্ধান্ত নেবেন কী করা যায়। কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি যে মন্ত্রী হওয়াটাই বড় কথা নয়, মন্ত্রী হওয়ার পর মানুষের আশা প্রত্যাশা পূরণ করা হচ্ছে কি বড় কথা। আমাদের এই অঞ্চলের সমস্যা অনেকটা লাঘব হয়েছে, অনেকটা সমস্যা আছে। তাই মন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে আমি বিশ্বাস করি যে মুখ্যমন্ত্রীর যে তৎপরতা, মুখ্যমন্ত্রীর যে সদিচ্ছা, মুখ্যমন্ত্রী বিগত 5 বছর আসামকে এবং এই অঞ্চলটাকে যেভাবে যে জায়গায় নিয়ে গিয়েছেন, আমি মনে করি আমাদের সেই মানসিকতায় একাত্মবোধ হয় যাতে আমরা আমাদের অঞ্চলটাকে যাতে আমরা এগিয়ে নিতে পারি। তাই মন্ত্রী সমস্ত আসামের মন্ত্রী হবেন, এবং আমি মনে করি মন্ত্রী হওয়ার সঙ্গে সংস্কৃতি, এই অঞ্চলের সভ্যতা, এই অঞ্চলের আপনি আশা করছেন আপনি পাবেন? দেখুন, আমার ব্যক্তিগত কোনো ইচ্ছে নেই, যা সিদ্ধান্ত নেবেন আমাকে দায়িত্ব দেওয়া হবে। সাধারণ থেকে সাধারণ দায়িত্ব দেওয়া হয় যদি দলে, আমি সেটা করতে প্রস্তুত। তাই বিগত দিনে 18 মাসে অনেক কিছু কাজ করেছি, সামনের দিন আরও 5 বছর সময়, সেই 5 বছর আমাকে যে কাজে লাগানো হবে আমি এর জন্য প্রস্তুত। কিন্তু আলটিমেটলি মানুষের স্বার্থে, মানুষের পাশে আমাদের দাঁড়ানো মুখ্য উদ্দেশ্য। বিজেপি সবসময় মানুষের পাশে দাঁড়ায়, মানুষের স্বার্থে দাঁড়ায়, তার জন্য এবার অভূতপূর্ণ রেজাল্ট হয়েছে। একটা কথা উঠছে, আপনি নির্বাচনে জেতার পর মুসলমান এলাকায় কাজ করবেন না, এরকম কথা বলেছেন। যারা যেরকম ভোট পেয়েছেন সেভাবে কাজ করবে কথা বলেছেন। তো এই বলার পেছনে কারণটা কি? তার মানে আপনি বলতে চাচ্ছেন যেখানে ভোট পাবো না সেখানে কাজ করবো? না, আপনি বলেছেন। আমি বলছি আপনাকে, তো সেটার অর্থ তো সেটা বোঝা যায় যে না, আমি যে জায়গায় ভোট পাইনি সেই জায়গায় আমি কাজ করব। সেটা কি জাস্টিফিকেশন হতে পারে? আপনারা ভোট দেবেন না, মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, আমি ভালো করে বলবো যে ওদেরকে যে ভোট দিন আপনারা, মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা হবেন, আমি এমএলএ হব। অরুণোদয়, আপনাদের রেশন কার্ড লাগে,
আপনাদের রাস্তা লাগে, আপনাদের এনআরজিএসের স্কিম লাগে, আপনাদের পিএমআই ঘর লাগে, কিন্তু বিজেপিকে আমরা ভোট দেবো না। সেই মেন্টালিটি কীভাবে হতে পারে? আমাদের সব সম অধিকার লাগে, আমাদের সংবিধান লাগে, সংবিধান পালন করতে হবে, আমার সমান অধিকার চাই, আমি 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 ভারতবর্ষের নাগরিক, অনেক বড় বড় কথা। আপনার বন্দে মাতরম গান গাবেন না? ভারত মাতা কি জয় বলবেন না? আপনাদের সব অধিকার দরকার আছে। সংখ্যালঘু বিভাগ আরও শক্ত করতে হবে, সব জিনিস আপনাদের দরকার, কিন্তু ভোট আমি বিজেপিকে দেবো না। এই মেন্টালিটি কীভাবে হতে পারে? আপনাদের মানসিকতার পরিবর্তন করুন। বিজেপি মুসলমানদেরকে শেষ করছিল, যে মুসলমানদেরকে আমরা একদম নিঃশেষ করে দেবো, না, মুসলমানদেরকে স্ট্রিম লাইনে আমরা নিয়ে যাচ্ছি। আমরা আগে ভারতবর্ষ সেকুলার ছিল, এখন টু সেকুলার হচ্ছে, সত্যিকারের সেকুলার হচ্ছে। সেকুলারিজমের অর্থ সেটা তুষাবন্ধ। মুসলিম পার্সোনাল ল বোর্ড চাই, আমাদের ওয়াকফ বোর্ড চাই, আমাদের সিট 370 চাই। আমরা ভারত মাতাকে জয় বলবো না, আমরা বন্দে মাতরম বলবো না, আমরা ভারতীয় সভ্যতা সংস্কৃতিকে আমরা সম্মান করবো না, আমরা পাকিস্তানের সভ্যতা সংস্কৃতিকে আমরা সম্মান করবো। পাকিস্তান জিন্দাবাদ আমরা দেব, বাংলাদেশ জিন্দাবাদ আমরা দেব, ভারতবর্ষ জিন্দাবাদ আমরা দেব না, হিন্দুস্তান জিন্দাবাদ আমরা দেব না। সেই মেন্টালিটি হতে পারে না। এবং আমি মনে করি যদি আপনার রাষ্ট্রবাদী হন বলে আপনার বিজেপির সঙ্গে একাত্মবোধ হয়ে কাজ করুন, সংখ্যায় কম, কিন্তু ভোট না দেওয়ার মানে অর্থটা কি? রাষ্ট্রবাদী মুসলমান কারা? রাষ্ট্রবাদী মুসলমান যারা মুসলমান যারা বিজেপিকে ভোট দেয়, একদম বলছি আপনাকে, কেউ খারাপ পেলে খারাপ। রাষ্ট্রবাদী মুসলমানের একটা সংজ্ঞা দিয়েছেন, সেটা হলো যারা যেসব মুসলমান বিজেপিকে ভোট দেয় তারা রাষ্ট্রবাদী মুসলমান। একটা নতুন সংজ্ঞা তিনি দিয়েছেন। এবং আপনাকে বলছি আমি যে নাওএডেজ কংগ্রেস কিন্তু থ্রেট। আপনি দেখবেন যে আমরা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হব, কংগ্রেস সেখানে যাবে না। কংগ্রেস কোন জায়গায় যাবে? নামাজ পড়ে যখন হবে, তখন তক্কি উক্কি লাগিয়ে একদম সুন্দরভাবে ফ্রন্ট দিকে গিয়ে নামাজ পড়বে। সেটা কি সেকুলারিজম? সেই সেকুলারিজম আমরা বিশ্বাস করি না। ভারতবর্ষ, হিন্দুস্তান হিন্দু প্রধান দেশ, আমরা হিন্দু প্রধান দেশ হিসেবে বলছি আমরা ভারতীয় সভ্যতা সংস্কৃতি, কারণ এখানের হিন্দুত্ব আমাদের মূল আধার। হিন্দুত্ব হচ্ছে গিয়ে এই ভারতবর্ষের সংস্কৃতি, আত্মা, সেটা হতে পারে। তার জন্য বলছি কংগ্রেস থ্রেট না। দর্শকরা, কমলাক্ষ দেবপ্রকাশ তো বলছেন যে কংগ্রেসের প্রার্থী। আচ্ছা, কংগ্রেস যে আসামে যে একটা কার্যত যে আপনারা কংগ্রেসকে একটা মুসলমানের দল হিসাবে প্রতিষ্ঠিত করিয়ে দিলেন, এটাকে আপনি কীভাবে দেখছেন? এবং বিরোধী দলনেতা কি হবেন? কোনো সংখ্যালঘু হবেন না জয়প্রকাশ দাস হবেন? নিয়ে একটা দ্বন্দ্ব চলছে। আপনি কথা বললেন যে আমরা সংখ্যালঘু দল হিসাবে আমরা কংগ্রেসকে এস্টাবলিশ করেছি। কংগ্রেস অলরেডি এস্টাবলিশ হয়েছে সংখ্যালঘু দলে। ওটাই বলছি। 19 জনের মধ্যে 18 জন মুসলমান বিধায়ক। মন্দিরে যাবেন না, মন্দির সম্বন্ধে উল্টাপাল্টা কথাবার্তা বলা, সনাতন সভ্যতা সংস্কৃতি নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলা, যা ইচ্ছা কথাবার্তা বলছেন। আপনারা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সেই যে নেতিবাচক যে একটা যে মানসিকতা, সেই মানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা ব্যক্তিগতভাবে আমি কংগ্রেস করেছি, আমি 3 বার বিধায়ক হয়েছি। দলের প্রতি আমার অনেক ছিল, ডেডিকেশন ছিল, আমি অনেক কাজ করেছি এবং অনেক গ্রাসরুট লেভেলে আমি কাজ করেছি। 3 বারের বিধায়ক হয়েছি, কিন্তু 3 বারের বিধায়ক হওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখতে পেরেছি ওদের ভিতরের এজেন্ডা। কংগ্রেসের বিষয়ে যখন বসা হয়, যখন এক্সিকিউটিভ মিটিং, আমি একা এক্সিকিউটিভ মিটিংয়ে বসা, সব দিকে সেই কথাগুলো বলতে 10 জনের সম্মুখে বলতে একটা হয়, কিন্তু আজ মানে কংগ্রেসে থাকলে, বিজেপিতে থাকার পর অন্তত নিজের সভ্যতা সংস্কৃতি নিয়ে আমরা কথাবার্তা বলতে পারি, নিজের সনাতন সভ্যতা নিয়ে আমরা কথাবার্তা বলতে পারি। তাই আমি বলছি যে আজকের দিন কংগ্রেসকে আর পরিচিত করার দরকার নেই, যেটা কংগ্রেস পরিচিতি লাভ করেছি। কংগ্রেস ইটসেলফ মাইনরিটি দল, একটা সংখ্যালঘু দলে পরিণত হয়েছে। এবং যদি এখন আর কংগ্রেসের উদ্দেশ্য যে হিন্দুরা 14 পর থেকে বুঝতে পেরেছে যে আমাদের অধিকার, আমাদের চাওয়া পাওয়া, অন্তত ভারতবর্ষের বুকে একটা দল আছে, যে দল আমাদের সভ্যতা সংস্কৃতি, হিন্দুর বিপদ আপদ,
হিন্দুদের কোনো কথাবার্তা যখন বলতে হয় তখন লোক যা করে না, লুকিয়ে লুকিয়ে কথা বলে না। প্রধানমন্ত্রী হোক আর মুখ্যমন্ত্রী হোক ওপেনলি কথাবার্তা বলেন যে না, এই দেশে সনাতন সভ্যতা সংস্কৃতিকে ত্বরান্বিত করতে হবে। তাই আমি মনে করি এই কথাবার্তা যখন একটা দল বলে আর পক্ষান্তরে যখন আরেকটা দল নামাজে যায়, পক্ষান্তরে যখন একটা দেখা যায় 19টার মধ্যে 18টা যখন দেখা যায় মুসলমান বিধায়ক, পক্ষান্তরে যখন দেখা যায় যদি ওয়াকাফ বোর্ড নিয়ে যখন ওরা যখন বলে এই বোর্ড থাকতে হবে, 370 নিয়ে ওনারা আন্দোলন করেন, টিপুক তালাক নিয়ে ওনারা আন্দোলন করেন, ইউসিসি নিয়ে ওনারা আন্দোলন করেন, এই বিলগুলো কার জন্য? মুসলিম পার্সোনাল ল বোর্ড এই বিলগুলো কার জন্য? এই বিলগুলো তো ইসলাম ধর্মাবলম্বীদের জন্য। আপনি ইসলাম ধর্মাবলম্বীদের স্বার্থে আপনি বারবার কথাবার্তা বলবেন, প্রত্যেকটা সময় আপনি কথাবার্তা বলবেন। আপনি রাম মন্দির নিয়ে আপনার কথাবার্তা বলবেন না, আপনি নাগরিকত্ব বিল নিয়ে আপনি কথাবার্তা বলবেন না, আপনি হিন্দুদের স্বার্থে আপনি কথাবার্তা বলবেন না। তাহলে সেটা মাইনরিটি দল না, সেটা মেজরিটি দল না, সেটা তো সংখ্যালঘু দল, সেটা তো মুসলিম দলে পরিণত হয়েছে এখন। দর্শকরা, আমরা কমলাক্ষ দেবপ্রকাশ দেখলাম বেশ বিস্ফোরক মেজাজ, এবং তিনি বলছেন যে কংগ্রেস হিন্দুত্ব বিরোধী একটা দল তিনি বলতে চাইছেন। আচ্ছা, এবার একটু আমি আসি, আপনি যে কথাগুলো বললেন একটা রাজ্য প্রেক্ষাপটে, স্থানীয় প্রেক্ষাপট তো আছে। আচ্ছা, কাঠিগোড়ার আপনি প্রথম কোন বিষয়টাতে আপনি মনোযোগ দেবেন উন্নতির ক্ষেত্রে? দেখুন না, প্রথম কোন কাজটা? প্রথম দ্বিতীয় কোনো কথা নেই, কাম ইতিমধ্যে শুরু হয়েছে, অনেকগুলো কাম আমি হাতে নিয়েছি। আমি একটা কথা শহরে উন্নীত করা, এগুলো কথা তো বারবার বলে কি কথা লাভ আছে? এগুলো বারবার বলা, এগুলো করবোই, যেগুলো বলেছি এগুলো করতে হবে। আমি মনে করি না আজকের দিনে কেউ যদি বলে যে না প্রথম আমার থাকবে এটা থাকবে, দ্বিতীয় আমার সেটা থাকবে, তৃতীয় আমার সেটা থাকবে, সেটা ভেক কথা, ফালতু কথা। সকাল থেকে যে কাম করলাম সেটাই আমার প্রথম কাজ। তাই জীবনে কাজ, জীবনে প্রত্যেকটা দিনই সংগ্রাম, জীবনের প্রত্যেকটা দিনই একটা নতুন নতুন ভাবনা, নতুন নতুন চিন্তাধারা, নতুন নতুন স্বপ্ন। আমি চাই 5 বছর পর যাতে আপনাদের মাধ্যমে বলতে পারি যে কাঠিগোড়াতে এই 5 বছরে আমি কি করতে পারলাম। কিন্তু কাঠিগোড়ার যে সমস্যাগুলো, যাতায়াতের সমস্যা, এগুলো সমস্যা আছে, তো আপনি মানে করবেন? সব কিছু কাজ করবো। আমি বলছি যে সময়সীমা, 5 বছর সময়সীমার মধ্যে আমি কতটুকু কাজ করতে পারলাম। আচ্ছা, আমি কাজ করতে পারলাম না, মানুষ আমাকে সেকেন্ড টাইম ইলেক্ট করবে না। আমি কাজ করতে পারলাম, আমি 60% কাজ করতে পারলাম, আমি 50% কাজ করতে পারলাম, মানুষ সেটার মূল্যায়ন করবে। 80% কাজ করতে পারলাম, মানুষ আরো বেশি বেশি মূল্যায়ন করবে। কিন্তু যতই মূল্যায়ন হোক, একটা শ্রেণীর মানুষ, একটা সম্প্রদায়ের মানুষ, যতই আপনি কাজ করেন, ওরা কিন্তু আপনাকে মূল্যায়ন করবে না। তাই যারা মূল্যায়ন করে না ওদেরকে বলবো ডেভেলপমেন্টের স্বার্থে আপনারা এগিয়ে আসুন। ডেভেলপমেন্ট আপনাদের এবার তো অনেক মুসলমান ভোট বিজেপি পেয়েছে দেখলাম। কোন জায়গায় পেয়েছে? সব জায়গায় পেয়েছে, কিছু কিছু সব যে রাষ্ট্রবাদীরা কিছু কিছু আমার ওখানে আপনি দেখুন, মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার হবেন, ভোটের রেশিওটা আপনি দেখবেন, হিন্দুরা এনবক ভোট দিয়েছে, মুসলিম রাষ্ট্রবাদী কিছুটা ভোট দিয়েছে। যদি কোনো 800টা ভোট কাস্ট হয়, 700টা কংগ্রেস, 100টা ভোট আমাকে দিয়েছে, বা 50টা ভোট আমাকে দিয়েছে, 20টা ভোট আমাকে দিয়েছে। আমি ধরে নিলাম 20টা ভোট দিয়েছে, 20 জনের জন্য আমি দায়বদ্ধ, আমি 50 জনের জন্য দায়বদ্ধ। আমি হয়তোবা সেই কথা আমি হয়তোবা দেখা শেষ দিকে এসে গেছি আলোচনা। এটা গুরুত্বপূর্ণ যেটা আলোচনাটা হলো যে বরাকের বাঙালি বা সারা আসামের বাঙালি হিন্দুরা নানা সমস্যায় আছেন। আপনি বলবেন যে অনেকগুলো সমস্যা হচ্ছে, কিন্তু এখনও বাঙালি হিন্দুদের অনেক সমস্যা বাকি রয়েছে, এনআরসি রয়েছে, চাকরির সুযোগ নেই, নানা সমস্যা। তো আপনি একজন বাঙালি নেতা হিসাবে বা আপনি বিজেপি নেতৃত্বের কাছে বাঙালি হিন্দুদের জন্য কী কী সুরক্ষা চাইবেন বা কী কী সুবিধা চাইবেন বা কতটুকু কী করতে পারবেন? দেখুন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে এই সরকারের মুখ্য উদ্দেশ্য গিয়ে সনাতন সভ্যতা সংস্কৃতি, বাঙালিদের অধিকার। এই সরকার মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় তারতম্য করেননি। এনআরসির ক্ষেত্রে এনআরসি কবে শুরু হয়েছিল? 16 আগে শুরু হয়েছিল, মধ্যখানে বন্ধ হয়ে গিয়েছিল। কার জন্য বন্ধ হয়েছে, কারা বন্ধ করেছিল আপনারা জানেন। তারপর শুরু হয়ে এখন যে অবস্থায় আমরা দেখতে পারলাম, এর জন্য এনআরসি ফাইনাল লিস্ট ড্রাফট পাবলিশন করা হচ্ছে না। তার কারণ হচ্ছে গিয়ে সেখানে অনেক বাঙালি হয়তো বা যারা জেনুইন যারা আছে, যারা ভারতীয় নাগরিক, ওদের নাম মিস পড়েছে। তো সেই মর্মে আমাদের মুখ্যমন্ত্রী কঠোর, যাতে বাইরে রেখে
যাতে এনআরসিকে ফাইনাল করা না হয়, সোজা কথা। আপনি বলবেন ডিবুটা নতুন করে আর কোনো নোটিশ যাচ্ছে না, না, সব বন্ধ, আচ্ছা, ঠিক আছে। যাচ্ছে না। এখনও আপনি দেখবেন যে কোনো ডিটেনশন ক্যাম্পে একটা আছে, নিমাতিতে একজন আছে, কিন্তু সেই মানুষ ঘরে যাচ্ছে না। ওরা বলছে না আমি, ও বলছে না আমি থাকবো, নিমাতিতে থাকবো। তাই একজনও নেই, কারণ আমরা সেই ব্যাপারে তৎপর যে হিন্দু বাঙালিদেরকে, আমি বলছি হিন্দু বাঙালিদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, যাতে সরকার বিজেপির সরকার, এই সরকারে যদি হিন্দু বাঙালিরা যদি উপেক্ষিত হয়, যদি সেটা আমাদের জন্য একটা বিরাট বড় একটা সেটব্যাক। তাই সামনের দিন অনেক চাওয়া পাওয়া আছে, আন্দোলন থাকবে, অধিকারের জন্য আন্দোলন থাকবে। আপনি দেখুন তো ভোট যে দিয়ে বাঙালি আজকের দিনে হেমন্ত বিশ্ব শর্মা সরকারের সময় বাঙালিরা সুরক্ষিত, তার জন্য বাঙালিরা এনব্লক ভোট দিয়েছে। আমরা যাদের ক্ষেত্রে কঠোর হওয়া দরকার, এই সরকার কিন্তু ওদের বিরুদ্ধে কঠোর হচ্ছে, মুখ্যমন্ত্রী কিন্তু ওদের বিরুদ্ধে কঠোর হচ্ছে। তাই কঠোরতা এবং কমলতার মাধ্যমেই সরকার চলবে। যাদের জন্য কমল হওয়া দরকার আমরা কমল হব, যাদের জন্য কঠোর হওয়া দরকার এই সরকার কঠোর হবে। আপনি বলেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।